আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার খুব একটা উপায় আছে কিনা জানি না, তবে বাংলাদেশের ফুটবলের এখন যে সিচুয়েশনটা আছে, অনেক কিছু সামনে কিন্তু আবার অনেক কিছু নিয়ে ধোঁয়াশা। এবং প্রত্যেক দিন এই এই ব্যাপারটা নতুন নতুন একটা দিকে মোড় নিচ্ছে। আর ইন দ্য মিন টাইম যখন আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই বা যখন ইন্টারনেটে একটু দেখি যে আমাদের প্রতিপক্ষরা, সাফের প্রতিপক্ষরা কে কি করছে বা তারা কিভাবে তাদের প্রিপারেশনগুলো নিচ্ছে, তখন দেখে কিন্তু আরও শঙ্কিত হয়ে যাচ্ছি। আমরা এটা ধারণা করছিলামই যে সাফে যে কয়টা দেশ খেলছে, নেপাল যদি তাদের যে ব্যানটা রয়েছে ফিফা ব্যান সেটাকে উইথড্র করাতে পারে, সেক্ষেত্রে নেপালও পার্টিসিপেট করবে, বাংলাদেশের গ্রুপে তারা থাকবে, অবভিয়াসলি টোটাল 7টা টিম থাকবে। সো দিন শেষে সবার প্রিপারেশনগুলো কেমন সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে চাচ্ছিলাম। এবং স্ট্রংগেস্ট যে টিমগুলো রয়েছে, অবভিয়াসলি বাংলাদেশের সবচেয়ে বড় অপোনেন্ট হয়তো এবার হবে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া। তারাই হয়তো মোস্ট প্রবাবলি হচ্ছে, কারণ তাদেরও বেশ কিছু, ইন্ডিয়া তো অবভিয়াসলি সবসময় খুব টাফ অপোনেন্ট সাফের এবং তারা রেকর্ড চ্যাম্পিয়ন সাফের। অন্যদিকে শ্রীলঙ্কা, পাকিস্তান তারা উঠতি টিম। অবভিয়াসলি এই দলগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু অরিজিন ফুটবলাররা যোগ দিয়েছেন, তাদের দলের প্রিপারেশনটা আরও বেটার হচ্ছে এবং তারা একটা জেনুইন চেষ্টা করবে এবারের সাফটা জেতার জন্য। সো এইটাও কিন্তু মাথায় রাখার বিষয় আছে। তো যে কারণে শ্রীলঙ্কার ব্যাপারটা মেনশন করলাম। আগেও মনে হচ্ছিল শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ হতে পারে। তারা কি করছে এবারের প্রিপারেশনটার জন্য, তারা কিন্তু বেশ ভালো প্রিপারেশন নেওয়ার মানে যেই মঞ্চটা সেটা কিন্তু তৈরি করে রেখে দিয়েছে। এবং এই জায়গাগুলোর মধ্যেই আসলে একটু ভয় কাজ করছে, এই জায়গাগুলোর মধ্যেই আসলে শঙ্কাটা কাজ করছে যে সেপ্টেম্বর উইন্ডোর জন্য শ্রীলঙ্কার মতো টিমও প্রিপেয়ার্ড হয়ে যায়, আর বাংলাদেশ এখনো পর্যন্ত ডিসাইড করতে পারেনি যে তারা আসলে কোথায় খেলবে বা কি খেলবে সেপ্টেম্বর উইন্ডোটাতে। শ্রীলঙ্কা ইতিমধ্যেই তাদের যে সেপ্টেম্বর উইন্ডো সেখানে তারা ঘোষণা করে ফেলেছে যে তারা সিশেলসের সঙ্গে দুটো ম্যাচ খেলবে, ফ্রেন্ডলি ম্যাচ 27 এবং 30 সেপ্টেম্বর, এবং 4 অক্টোবর তারা সিরিয়ার সঙ্গে খেলবে এবং 6 অক্টোবরও তাদের একটা ম্যাচ আছে। সো তারা এই সেপ্টেম্বর উইন্ডোটার পুরো ব্যবহারটা করছে। 24 তারিখ থেকে শুরু তো সেপ্টেম্বর উইন্ডোর ব্রেকটা, তারা 27এই একটা ম্যাচ খেলছে, 30-এ একটা খেলছে, অক্টোবরের 4 এবং অক্টোবরের 6, যেটা আবার ওই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল উইন্ডোর শেষ দিন। সো তারা 4টা ম্যাচের লাইন আপ করে রেখেছে। আর অন্যদিকে ইন্ডিয়া, তারা তো আরো হাই প্রোফাইল যাচ্ছে, তারা বেসিক্যালি ব্লকবাস্টার দুটো ম্যাচ ক্রিয়েট করতে যাচ্ছে এবং তাদের দেশে তারা এটা অর্গানাইজ করতে যাচ্ছে, উইচ ইজ আ বিগ স্টেপ। আমি বলবো সাউথ এশিয়ান কোনো দেশ এত বড় হাই প্রোফাইলের পরপর দুটো ম্যাচ খেলেছে কিনা আমার সন্দেহ আছে, বাট ইন্ডিয়ার সেটা করার সামর্থ্য আছে। তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 130 অড একটা পজিশনে আছে, প্লাস তাদের অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট তারা রাখার চেষ্টা করছে। দে আর ট্রাইং টু ইনভাইট দ্য বিগ গান। সো ইন্ডিয়ার ক্ষেত্রে আরও বেশি বড় একটা স্টেপ তারা নিয়েছে। তারা 30 সেপ্টেম্বর কেপ ভার্ডদের সঙ্গে খেলবে, যারা এবারে বিশ্বকাপে কোয়ালিফাই করে এবং নকআউট পর্বে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল, সেই কেপ ভার্ডে, সেই ভোজিনিয়ার কেপ ভার্ডে, তাদের সঙ্গে 30 সেপ্টেম্বর একটা ইন্টারন্যাশনাল ম্যাচ কনফার্ম করে ফেলেছে। এবং অক্টোবরের 3 তারিখে হবে আরো বড় ব্লকবাস্টার, ব্রাজিল আসছে ইন্ডিয়াতে খেলতে, ব্রাজিল ভার্সেস ইন্ডিয়ার একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। আপনি ভুল শুনছেন না, অবভিয়াসলি ব্যাপারটা খুব পুরনো নিউজ, বাট দিন শেষে তারা করে ফেলছে আর কি। ইনিশিয়ালি আমরা ভাবছিলাম যে এটা কি করতে পারবে কিনা, বা ইন্ডিয়ার দাওয়াতে ব্রাজিল কেন রাজি হবে। দিন শেষে কিন্তু ব্যাপারটা এরকম হচ্ছে। টিম ইন্ডিয়া তারা খেলবে 30 তারিখে ওয়ার্ল্ড কাপের ফেমাস টিম কেপ ভার্ডের সাথে, যারা এবারের ওয়ার্ল্ড কাপটা মাতিয়ে দিয়েছে পুরোপুরি। আর অবভিয়াসলি 3 অক্টোবর তারা খেলবে ব্রাজিলের সঙ্গে, যারা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম। এবং মোস্ট লাইকলি ব্রাজিলের এই টিমটা তারা বেশ কিছু তারকাদের পাঠাবে, সবাইকে পাঠাবে কিনা আমি নিশ্চিত না, বাট অনেক তারকারাই আসছেন ব্রাজিলের এই ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য। সো এই সিচুয়েশন তৈরি করে ফেলেছে ইন্ডিয়া, এই সিচুয়েশন তৈরি করে ফেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এদিকে কি করছে? বাংলাদেশের এন্ড থেকে খুব ইন্টারেস্টিং কিছু নাটক চলছে আর কি, আমরা বুঝতেই পারছি। আসিয়ান কাপটা নিয়ে সবার মতামতটা বোঝা যাচ্ছে। রিসেন্টলি যে জেনারেল কনসেনসাস অন্তত বাংলাদেশের ফুটবল সমর্থকদের, তারা কিন্তু চাইছেন যে বাংলাদেশ আসিয়ান কাপটা খেলুক। সেখানে অন্তত 4টা ম্যাচ বাংলাদেশ পাবে, যেখানে 3টা ম্যাচ গ্রুপ পর্বের ভেতরে এবং আরেকটা ম্যাচ খেলতে হবে অপোনেন্ট গ্রুপের একটা টিমের সাথে, বেসড অন বাংলাদেশের এই গ্রুপের পজিশনটা। সো বাংলাদেশেরও কিন্তু 4টা ম্যাচ সেপ্টেম্বর উইন্ডোতে আছে, তারা যদি আসিয়ান কাপটা খেলতে যায়। এখন আমরা পরস্পর বিরোধী বা সাংঘর্ষিক কিছু নিউজ পাচ্ছিলাম। ইনিশিয়ালি আমরা জেনেছিলাম বাংলাদেশের বাফুফের যে প্রেসিডেন্ট আছেন, তিনি নিজেই বলেছিলেন যে ফিফা যখন আমাদেরকে বলবে যে হ্যাঁ তোমরা আছো টুর্নামেন্টে, তারা যখন অফিসিয়াল ঘোষণা দেবে তখন আমি কথা বলবো আসিয়ান কাপ নিয়ে, তার আগ পর্যন্ত আমি কথা বলবো না। থমাস ডুলি তারও আগে তিনি একটা উক্তি দিয়েছিলেন, তিনি সেখানে বলেছিলেন যে অবশ্যই আমরা আসিয়ান কাপ খেলতে চাই, তবে সেই সাথে তিনি আরও বেশ কিছু ইস্যুর কথা তুলে ধরেছিলেন। সো তিনি সম্মতি দিয়েছেন যে তিনি খেলতে চান বা খেলতে তিনি ইন্টারেস্টেড। বাফুফের প্রেসিডেন্ট বলেছিলেন যে
ফিফা যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলবে যে হ্যাঁ তোমরা অফিসিয়ালি ইন, তখন তিনি কথা বলা শুরু করবেন। এগুলো কি ইঙ্গিত দেয়? এগুলো এটাই ইঙ্গিত দেয় যে ফিফা যখন ইনিশিয়ালি বাংলাদেশকে অ্যাপ্রোচ করেছিল, বাংলাদেশ তাদেরকে হ্যাঁ বলেছে। এখন বাংলাদেশ অপেক্ষা করছে ফিফার রেজাল্টের জন্য, বা ফিফা তাদেরকে কখন সরাসরি জানিয়ে দেয় যে হ্যাঁ তোমরা আছো কিংবা তোমরা নেই। বাট গতকাল আরেক মজার ঘটনা যেটা ঘটলো, বাফুফের সহসভাপতি, আরেক সহসভাপতি সাব্বির আহমেদ তারেক, তিনি একটা উক্তি দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে আসিয়ান কাপ খেলা নিয়ে বাফুফের পক্ষ থেকে এখনো হ্যাঁ বা না জানানো হয়নি, ইসি মিটিং শেষে ফিফাকে জানানো হবে। অর্থাৎ বলটা আমরা ভাবছিলাম এতদিন ফিফার কোর্টে আছে, এখন জানতে পারছি এটা নাকি বাফুফের কোর্টেই আছে। তারা নাকি ফিফাকে এখনো ফুললি কনফার্ম করেনি যে তারা আসিয়ান কাপটা খেলবে কি খেলবে না, এবং এই কারণে এত ডিলে হচ্ছে। আমরা শুধু শুধু ফিফার উপর দোষ চাপাচ্ছিলাম যে তারা এত দেরি কেন করছে, ইয়েস বানো কিছুটা বলে দিলেই পারে, তাহলেই তো আমরা আমাদের বাকি জায়গাগুলো বা সেপ্টেম্বরে আমরা কি করব সেটা আমরা সমাধান করে ফেলতে পারতাম, আইদার কিরগিস্তান যেতাম, নাহলে ঘরের মাটিতে একটা টুর্নামেন্ট খেলতাম। সো এই বিষয়গুলো এখনো যে ধোঁয়াশার মধ্যে আছে, এটাই তো একটা ফানি ব্যাপার। এবং দিন শেষে যখন বাফুফের সহসভাপতি এই ধরনের কোনো একটা কথা বলেন যে ইসি মিটিং এর পর জানা যাবে, মানে এখনো বাফুফের ভেতরেই সিদ্ধান্তটা নাকি কনফার্ম হয়নি। সো এইটা আসলে খুবই আই উড সে আনপ্রফেশনাল এদিক থেকে। তিনি যদি না জানেন এই বিষয়টা, হতেও পারে তিনি জানেন না, তিনি আসলে বলতে পারতেন যে আমি আসলে এটার ব্যাপারে জানি না, বিকজ দিস ইজ নট মাই ডিপার্টমেন্টাল থিং, আপনি ফাহাদ করিম কিংবা তাবি তাহলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এই বিষয়টা নিয়ে, এটা বললেও পারতেন। তিনি কিন্তু বলে দিয়েছেন যে ইসি মিটিং এ নাকি আলোচনা হবে। সো আই রিয়েলি ডোন্ট নো আসলে ভেতরে কি ঘটনা ঘটছে, বাইরে থেকে বোঝাটাও বেশ কঠিন। বাট এক একজন সাংঘর্ষিক উক্তি দিয়ে যাচ্ছেন, যেটাতে আসলে বাংলাদেশের এই সেপ্টেম্বর উইন্ডোর প্ল্যানিংটা একেবারে ওলটপালট হয়ে গেছে। বা এমনও হতে পারে প্ল্যানিং অলরেডি একটা আছে সেট আপ করা বাফুফের কাছে, তারা শুধুমাত্র আমাদেরকে জানাচ্ছে না, কারণ যা জানাবে সেটা হয়তো আমরা ডিসঅ্যাপয়েন্টেড হবো শুনে। হয়তো এরকমই কোনো নিউজ আসতে পারে যে আসিয়ান বাংলাদেশ খেলবে না, এরকম কিছু হতে পারে, আমি নিশ্চিত না, বাট হতেও পারে। আমরা এখন অপেক্ষা করছি, স্পেকুলেশন করা ছাড়া আমাদের এই মুহূর্তে আর কোনো উপায় নেই। কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন কি মনে হচ্ছে আপনাদের, বাংলাদেশ কি শেষ পর্যন্ত আসিয়ান কাপটা খেলবে? এবং এই যে বাফুফের এই সাংঘর্ষিক মতামতগুলো, এক একজন এক এক ধরনের কথা বলছেন, এটা কি শুধুমাত্র মিসকমিউনিকেশন, নাকি আসলে এটা কোনো স্ট্র্যাটেজির পার্ট, যে আমাদেরকে না জানিয়ে বা আমাদেরকে কিছু না বুঝিয়ে হঠাৎ করেই শেষ পর্যন্ত একটা ডিসিশন নেওয়া হবে, যেটা হয়তো অনেক আগেই নেওয়া ছিল বাট আমাদেরকে জানানো হয়নি? এরকম কিছু কি ঘটতে পারে কিনা বাফুফের এন্ড থেকে? আর শ্রীলঙ্কা ইন্ডিয়ার প্রিপারেশনের পাশাপাশি বাংলাদেশের আসলে কেমন প্রিপারেশন নেওয়া উচিত, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।